আমার ছেলে আর মেয়ে একই শোবার ঘরে থাকত। একদিন রাতে হঠাৎ একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম। আমি চমকে উঠলাম। শব্দটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমার মনে একটা অদ্ভুত উদ্বেগ তৈরি হয়েছিল। আমার মেয়ে ফিসফিস করে বলছিল, ভাই, দয়া করে একটু বলবেন কি আমার মায়ের ঘরটা আমার পাশেই? তার কথা শুনে আমার সন্দেহ হয়ে গেল। আমি ধীরে ধীরে তাদের ঘরের জানালা দিয়ে উকি মারলাম এবং যা দেখলাম তাতে আমার মনে হলো আমি যেন হাঁপিয়ে উঠছি। আমার নাম অর্পিতা। আমি একজন সাধারণ গৃহিণী। আমার দুটি সন্তান ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়েটি আমার নিজের সন্তান হলেও ছেলেটি আমার দ্বিতীয় বিয়ের পর আমার জীবনে আসে। তাদের বয়সের পার্থক্য ছিল 4 বছর। আমার মেয়ের নাম পায়েল এবং ছেলের নাম ঈশান। আমি ঈশানকে নিজের সন্তানের মতোই ভালোবাসতাম। আমার দ্বিতীয় বিয়ের আগে পায়েল একটি হোস্টেলে পড়াশোনা করছিল। সে তার নতুন বাবা এবং ভাইকে খুশি মনে মেনে নিয়েছিল, কিন্তু সে হোস্টেলে পড়াশোনা শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি তার ইচ্ছার উপর জোর করিনি। সম্প্রতি পায়েল তার স্নাতক শেষ করে বাড়ি ফিরেছে। একই সাথে ঈশানও তার পড়াশোনা শেষ করেছে। অনেকদিন পর তারা একে অপরের সাথে দেখা করে। কিছুদিনের মধ্যেই তারা চাকরির জন্য অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের চাকরি একই শহরে ছিল কিন্তু ভিন্ন কোম্পানিতে, এবং সিদ্ধান্ত নিলাম যে একসাথে থাকা সস্তা হবে। আমারও মনে হলো এই সিদ্ধান্ত তাদের জন্য সঠিক। তাই তাদের একসাথে থাকার অনুমতি দিয়ে আমি তাদের অন্য শহরে কাজ করতে পাঠিয়ে দিলাম। কিন্তু বাচ্চারা চলে যাওয়ার পর বাড়িটা খুব খালি লাগছিল। তবে আমি জানতাম যে তাদের জন্য নিজেদের জীবন গড়ে তোলা গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার স্বামীর পেনশন খুব কম ছিল, যার ফলে পুরো পরিবারকে সাহায্য করা কঠিন হয়ে পড়েছিল। বাচ্চাদের লেখাপড়ার খরচ বহন করার জন্য আমাদের একমাত্র ছেলেকে বিক্রি করতে বাধ্য করা হয়েছিল। 1 বছর পর আমাদের বাচ্চারা চাকরি পেয়ে প্রতি মাসে কিছু টাকা পাঠাতে শুরু করে। আমি সেই টাকার কিছু অংশ সংসারের খরচ মেটাতে ব্যবহার করতাম এবং বাকি টাকা বাঁচাতাম। এভাবে 5 মাস কেটে গেল। যাই হোক, এই সময়ের মধ্যে আমি একবারও আমার বাচ্চাদের সাথে দেখা করতে পারিনি। আমার স্বামী পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তার দেখাশোনা করার জন্য বাড়িতে কেউ ছিল না। 2 বছর পর দীপাবলি আসন্ন। আমি আমার বাচ্চাদের বাড়িতে আসতে বলেছিলাম, কিন্তু তারা তাদের ব্যস্ততার কথা বলে আসতে অস্বীকৃতি জানা। আমি ফোনে তাদের সাথে অনুরোধ করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে আমি নিজেই তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। একদিন আমি আমার স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করে তার দেখাশোনার দায়িত্ব দিয়ে আমার সন্তানদের সাথে দেখা করতে চলে গেলাম। আমি ট্রেন স্টেশন থেকে রওনা দিলাম এবং ভিডিও কল করে তাদের জানালাম যে আমি আসছি। আমার বড় ছেলে ঈশান এই খবর শুনে অবাক হয়ে গেল। সে আমাকে বলল, মা, তোমার আসার দরকার নেই। আমরা 3 দিনের মধ্যে বাড়ি ফিরব। আমি তাকে কথা দিয়ে বাড়ি ফিরে এলাম। 3 দিন পর খুব ভোরে আমার বাচ্চারা প্রথম ট্রেনে বাড়ি ফিরে এলো। তাদের দেখে আমার চোখে জল এসে গেল। আমি তাদের জড়িয়ে ধরলাম। আমার মনে হলো এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। অনেকদিন পর ঈশান এবং পায়েলকে একসাথে দেখে আমি খুব খুশি হয়েছিলাম। তবে আমি পায়েলের মধ্যে কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করেছি। গত 2 বছরে তার চেহারা অনেক বদলে গেছে। যেদিন তারা বাড়ি ফিরেছিল, আমি লক্ষ্য করলাম যে তারা দুজনেই একসাথে একটি ঘরে ঢুকেছে। আমি ভেবেছিলাম পায়েল হয়তো তার ব্যাগ রেখে ঘর থেকে বেরিয়ে আসবে, কিন্তু 1 ঘন্টা পরেও তারা ঘর থেকে বের হয়নি। তারপর আমি চা-নাস্তা খেয়ে তাদের ঘরে চলে গেলাম। আমি বললাম, এখন থেকে তোমরা দুজন কি এই ঘরে থাকবে? বাড়ির ছাদে আরেকটি ঘর আছে। ঈশান, তুমি ওখানে যাও। পায়েলের এই ঘরে থাকা উচিত। তারপর ঈশান বলল, না মা, আমি পায়েলকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারবো না। আমরা গত 2 বছর ধরে এখানেও একই ঘরে থাকতে অভ্যস্ত। ওর কথা শুনে আমার একটু অস্বস্তি হচ্ছিল যে সে এভাবে থাকবে। আমি পায়েলের দিকে তাকিয়ে বললাম, পায়েল, তুমি আর ছোট নেই, আর তোমার ভাইও বড় হয়ে গেছে। একই ঘরে থাকা কি ঠিক হবে? যদি কখনো তোমাকে একা থাকতে হয়, তাহলে তুমি কিভাবে তা সামলাবে? পায়েল উত্তর দিল, মা, আমরা যে শহরে কাজ করতাম সেখানে 2 কক্ষের ফ্ল্যাটের ভাড়া অনেক বেশি, তাই আমরা গত 2 বছর ধরে একই ঘরে থাকছি। আমি যখন ওখানে থাকতে পারবো, তাহলে এখানে কেন থাকতে পারবো না? আমার ছেলে ঈশান আর মেয়ে পায়েল একসাথে একটা ঘরে থাকতে চাইছিল। আমি তাদের সিদ্ধান্তে আপত্তি করিনি। সেদিন সারাদিন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে ঈশানের প্রিয় খাবার তৈরি করেছিলাম আর সন্ধ্যায় পায়েলের প্রিয় চাটপাট্টা পাত রান্না করেছিলাম।
কিন্তু আমি লক্ষ্য করলাম পায়েল খুব কম খাবার খেয়েছে। এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তারপর আমি পায়েলকে জিজ্ঞাসা করলাম, তুমি এত কম খাও কেন? আগে তোমার প্লেট একেবারে পরিষ্কার ছিল। পায়েল বলল, মা, আমার রুচি এখন বদলে গেছে। আমি মেসের সাধারণ খাবারে অভ্যস্ত হয়ে গেছি। তুমি কাফ থেকে সাদা খেত রান্না করো। তাদের মধ্যে এই পরিবর্তন দেখে আমার মনে হয়েছে যে বাইরে থাকার অভিজ্ঞতা তাদের আরও দায়িত্বশীল এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে শিখিয়েছে। তবে আমি লক্ষ্য করেছি যে তারা দুজনেই এক মুহূর্তের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে না। পায়েল যেখানেই থাকত, ঈশান ঠিক সেখানেই চলে যেত। একদিন রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি তাদের ঘরে চলে যাই। আমার আর ওদের ঘরটা পাশাপাশি ছিল। ভাবলাম ওদের সাথে একটু কথা বলি। ঘরে ঢুকতেই দেখি ঈশান পায়েলের হাত ধরে বসে আছে। ওরা আমাকে দেখে অবাক হয়ে গেল, যেন ওরা কিছু লুকাচ্ছে। আমি তখন কিছু বলিনি, আর আমি ব্যাপারটা এড়িয়ে গেলাম। কিন্তু পরের দিন সকালে এমন কিছু একটা ঘটল যা আমাকে চিন্তিত করে তুলল। সকালে ওদের ঘরে গিয়ে দেখলাম বিছানার চাদরগুলো শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এত সকালে কে চাদর ধুতে পারে? কৌতূহলী হয়ে পায়েলকে জিজ্ঞাসা না করেই ঘরের দিকে এগিয়ে গেলাম। দেখলাম ঘরের দরজা বন্ধ। ঠিক তখনই পিছন থেকে ঈশান ডাকতে শুনতে পেলাম, মা, তুমি রাস্তায় কি করেছ? ঈশান দরজা দিয়ে বেরিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এত সকালে তোমার ঘরে চাদর কে ধুয়েছে এবং কেন? আমার প্রশ্ন শুনে ঈশান একটু অস্বস্তি বোধ করল। তার চোখ পায়েলের দিকে যেতে থাকল। তারপর পায়েল এগিয়ে এসে বলল, মা, আমি চাদর ধুয়েছি। ওদের গায়ে ধুলো ছিল, তাই আমি বারবার হাঁচি দিচ্ছিলাম। তাই সকালে ওগুলো ধুয়েছি। আমি বললাম, তুমি আসার আগেই আমি সবকিছু পরিষ্কার করে ফেলেছি। চাদরে ধুলো কিভাবে লেগে যেতে পারে? আমার প্রশ্ন শুনে পায়েলে একটু বিদ্রুপাত্মক হয়ে উঠল। তার মুখের ভাব আমাকে বোঝাচ্ছিল যে সে কিছু লুকাচ্ছে। তারপর ঈশান বলল, মা, আমার খুব ক্ষুধা লেগেছে। তুমি কি চাদরের কথা বলছো আর আমি খেতে পারছি না? তুমি কি আমাকে খাবার দেবে নাকি আমাকে বাইরে খেতে হবে? এই কথা শুনে আমি কথা থামিয়ে দিলাম। আমি নাস্তা বানাতে রান্নাঘরে গেলাম। তারপর কাজের কারণে আমি আমার বিশ্বাস ভুলে গেলাম। আমি কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমার দুই সন্তানের আচরণ অনেক বদলে গেছে। পায়েল, যে আগে আমার সাথে অনেক কথা বলতো, এখন বেশিরভাগ সময় তার ঘরে থাকে এবং বেশিক্ষণ আমার সামনে থাকতে চায় না। সেই সন্ধ্যায় খাওয়ার সময় পায়েল হঠাৎ অসুস্থ বোধ করছিল। খাওয়া শুরু করার সাথে সাথেই সে প্লেটের দিকে তাকিয়ে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তার বমি বমি ভাব শুরু হয়। সে দ্রুত বাথরুমে দৌড়ে গেল এবং ঈশানও তার পিছনে পিছনে গেল। আমি হতবাক হয়ে গেলাম এবং বুঝতে পারছিলাম না কি হয়েছে। আমিও বাথরুমে গেলাম, আর ঈশান পায়েলকে কাঁধে করে বাইরে নিয়ে আসছিল। ঈশানের পায়েলকে ধরে রাখার ধরনটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হলো। তার এক হাত পায়েলের কাঁধে আর অন্য হাত তার কোমরে। এটা দেখে আমার অদ্ভুত লাগছিল। ওরা কেন এমন আচরণ করছে? আমার মন নানান প্রশ্নে ভরে উঠছিল। আমার মন তখনও অস্থির ছিল, কিন্তু আমি পায়েলকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বলিনি। আমি নিজেই তার পাশে গিয়ে তার হাত ধরে ঘরে নিয়ে এলাম। তারপর আমি তাকে এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞাসা করলাম, কেন হঠাৎ বমি বমি ভাব হচ্ছে? ঈশান আমার প্রশ্নের উত্তর দিল, দিলমা, পায়েল ঘরে বসে তেল মেশানো চিপস খেয়েছে, তাই এখন তার এমন লাগছে। পায়েল আর ঈশান তাকে সমর্থন করে বলল, হ্যাঁ মা, আমি চিপস খেয়েছি। এখন থেকে আর এমন করব না। আমি জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে? একটু খাও, তারপর বিশ্রাম নাও। পায়েল বলল, মা, আমি অনেক চিপস খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছে না। আমি ঘুমাতে যাচ্ছি, তুমি খাও। এই বলে পায়েল আর ওর ঘরে চলে গেল। না খেয়ে ঘুমাতে যাওয়ার পর আমার খুব অস্বস্তি হচ্ছিল। রাতের খাবারের পর ওর জন্য এক গ্লাস দুধ নিয়ে এলাম। রাত প্রায় 9টা বেজে গেল। দেখলাম ওরা দুজনেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। দরজায় টোকা দিলাম। দরজায় টোকা দেওয়ার সাথে সাথেই ঈশান দরজা খুলে দিল। ঘরের ভেতরে তাকিয়ে দেখি পায়েল ঘুমাচ্ছে আর ঈশান এখনো জেগে আছে। পায়েলকে গভীর ঘুমে দেখে আমি আর ফোন করিনি। দুধটা রেখে এসেছি। ফিরে আসতে চাইছিলাম, কিন্তু যাওয়ার সময় আমার শাড়ির আঁচল দরজার খুঁটিতে আটকে গেল। আমি যখন খোলার চেষ্টা করছিলাম, তখন ভেতর থেকে পায়েলের আওয়াজ শুনতে পেলাম।
সে ঈশানকে বলছিল ভাই মাকে চলে গেছে। এই কথা শুনে আমি শুনতে পেলাম যে সে ঘুমের ভান করছে। ঈশান আবার দরজায় টোকা দিল। দরজা খুলে গেল আর সে জিজ্ঞেস করল তার মায়ের কি হয়েছে। আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের দুজনের মধ্যে কি হচ্ছে? পায়েল ঘুমের ভান করছিল কেন? পায়েল উঠে বলল, মা, আমি ভেবেছিলাম তুমি আমার জন্য কিছু খেতে এনেছ। আমি খেতে চাইনি, তাই ঘুমের ভান করলাম। তাদের আচরণ আমাকে আরো সন্দেহজনক করে তুলেছিল। আমি ঈশানকে বলেছিলাম যে আজ রাতে তুমি আমার ঘরে তোমার বাবার সাথে ঘুমাবে এবং আমি পায়েলের সাথে থাকব। ঈশান বলল, মা, আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। পায়েল বলল, মা, আমি আমার ভাইয়ের সাথে থাকব এবং যদি আমি সেখানে না থাকি আমি ঘুমাব না। তারা আমার কথা মোটেও শুনতে চাইল না। অবশেষে আমি বললাম, ঠিক আছে, তুমি একই ঘরে থাকতে পারো, কিন্তু আজ থেকে দরজা বন্ধ করো না। তারা রাজি হয়ে গেল এবং রাজি হয়ে গেল। পরের দিন সকালে আমার বড় বোন বাড়িতে এলো। তার আগমনে সবাই খুশি হয়েছিল। দিদি বলল, আমি বিশেষভাবে তোমার সাথে সময় কাটাতে এসেছি। কথোপকথনের মাঝখানে দিদি পায়েলের বিয়ের প্রসঙ্গ তুলে আনল। সে বলল, আমাদের পায়েল এখন বিয়ের জন্য প্রস্তুত। আমার বড় বোন বলল, পায়েল এখন বড় হয়ে গেছে, তার বিয়ের কথা ভাবা উচিত। কথোপকথনের মাঝখানে সে তার সাথে আনা কিছু ছেলের ছবি তুলে ফেলল। দিদি যখন ছবিগুলো পায়েলকে দিল, ঈশান দ্রুত ছবিগুলো নিজের হাতে তুলে নিল। ঈশান বলল, মাসি, এই ছেলেরা পায়েলের জন্য ঠিক নয়। ওকে আমার মতো স্মার্ট আর সুদর্শন হতে হবে। তুমি এত বড় ছেলেদের ছবি আমার কাছে কিভাবে এনেছ? দিদি কঠোর ছিলেন এবং মজা মোটেও পছন্দ করতেন না। ঈশান মজা করছে নাকি গম্ভীর তা বোঝা কঠিন ছিল, কিন্তু ওর কথা শুনে দিদি রেগে গেলেন। দিদি বললেন, তোমার বোঝার দরকার নেই। এই ছেলেরা মাত্র 5 বছরের বড়। স্বামী স্ত্রীর বয়সের এত পার্থক্য হতে পারে? ঈশান উত্তর দিল, স্বামী স্ত্রীর মধ্যে 5 বছরের বয়সের পার্থক্য 3 বছরের বেশি হওয়া উচিত নয়। আমি এমন কাউকে খুঁজে বের করব যে পায়েলের জন্য উপযুক্ত। ঈশানের কথাগুলো আমার কাছে অদ্ভুত মনে হলো। সেখানে পায়েলের বিয়ের কথা আলোচনা হচ্ছিল এবং সে নিজেকে বরের সাথে তুলনা করছিল। তাই আমি তাকে কিছু না বলে বললাম, এখন তোমার ঘরে যাও। ঈশান ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে পায়েলও তার পিছু পিছু চলে গেল। যখন তারা দুজনেই ঘরে গেল, তখন আমার বড় বোন, আমার বোন আমাকে বলল, অর্পিতা, আমি তোমাকে 2 বছর আগে এই কথা বলেছিলাম যখন তুমি বিয়ে করতে যাচ্ছিলে। তোমার স্বামীর সাথে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি কখনোই তার সৎ ছেলেকে মেনে নেওয়া ঠিক মনে করিনি। যদি তুমি এমন একজনকে বিয়ে করতে যে 2 মেয়ের বাবা, তাহলে সেটাও ঠিক হতো, কিন্তু তুমি সৎ ছেলেকেও মেনে নিয়েছিলে, যা আমার কাছে কখনই গ্রহণযোগ্য ছিল না। এখন আমি যেভাবে ঘরের পরিস্থিতি দেখছি, এটা ঠিক মনে হচ্ছে না তার কোমরে কিছু একটা সমস্যা আছে। আমি আমার বরের বোন দিদিকে বললাম, তুমি কি বলছো? দিদি বলল, আমি জানি আমি যা বলছি তাতে তোমার খারাপ লাগবে, কিন্তু আমি সবসময় সত্য বলি। আমি তোমার বাচ্চাদের মোটেও বিশ্বাস করতে পারি না এবং আমি তোমাকেও একই কাজ করতে বলবো না। আমি পায়েলকে চিনি, কিন্তু তুমি এখনো তোমার সৎ ছেলেকে পুরোপুরি বুঝতে পারো না। তুমি তাদের দুজনকে একসাথে শহরে পাঠিয়েছিলে। এটাই তোমার সবচেয়ে বড় ভুল। এখন তারা বড় হয়ে গেছে। তুমি কি জানো, শহরে ভাই বোন বন্ধুর মতো, কিন্তু তাদের সম্পর্ক বন্ধুত্বের বাইরেও যেতে পারে। তুমি কি কখনো তাদের ফ্ল্যাটে গেছো? আমি চাই না তাদের সাথে এমন কিছু ঘটুক যা আমাদের পরিবারের জন্য লজ্জার কারণ হয়। দিদির কথাগুলো তিক্ত ছিল, কিন্তু এখন আমি ঈশান এবং পায়েলের আচরণ নিয়ে সন্দেহ করতে শুরু করেছি। কিছুদিন ধরে বাড়িতে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। ঈশান এবং পায়েল এক মুহূর্তের জন্য একে অপরকে ছেড়ে যায়নি। পায়েল মনে হচ্ছিল আমাকে এড়িয়ে চলছে। সেই রাতে আমার দিদি বাড়িতে ছিল, তাই আমি তার সাথে হলরুমে ঘুমিয়েছিলাম। দিদির কথাগুলো সারা রাত আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছে। ঘুম থেকে ওঠার সময় প্রায় 2টা বেজে গেছে। আর যখন আমি ঘুরে দাঁড়ালাম, তখন লক্ষ্য করলাম যে বাচ্চাদের ঘরের আলো এখনো জ্বলছে। এটা দেখে আমি কৌতূহলবশত তাদের ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের বাইরে পৌঁছানোর পর পায়েলের কণ্ঠস্বর শুনতে পেলাম, বাবা, তাড়াতাড়ি আলো বন্ধ করে দাও। মা যদি আমাদের ঘরের দিকে তাকায় তাহলে সবকিছু প্রকাশ পাবে। এই কথা শুনে আমি দরজার ফাঁক দিয়ে উকি মারলাম এবং দেখলাম ঈশান পায়েলের কাঁধে হাত রেখে তাকে বিছানার দিকে নিয়ে যাচ্ছে। পায়েলের হাঁটার ধরনটাও একটু অস্বাভাবিক মনে হলো। সেই সময় কি ঘটছে তা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না।
সেই রাতে আমি তাদের কোনো প্রশ্ন করতে পারিনি, কারণ আমার বড় বোন বাড়িতে ছিল এবং আমি তার সামনে কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে চাইনি। তবে দরজার কাছে থেকে তাদের কথোপকথন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। পায়েল যেমন বলেছিল, ঈশান ঘরের লাইট নিভিয়ে দিয়েছিল, কিন্তু লাইট নিভে যাওয়ার পরেও তাদের কথোপকথন থামেনি। ঈশান বলছিল যে শহরের ফ্ল্যাটে কেউ আমাদের দেখছে এমন কোনো ভয় নেই, আমরা সেখানে আমাদের ইচ্ছামতো থাকতে পারব, কেউ জানবে না যে আমরা ভাই বোন, কিন্তু এখানে মায়ের চোখ সবসময় আমাদের উপর থাকে, ব্যক্তিগত কোনো স্থান বা সময় অবশিষ্ট নেই। পায়েল বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, যদি কিছু কথা মায়ের কানে পৌঁছায় তাহলে সব শেষ হয়ে যাবে। মা আমাকে ফোন করে কথা বলার চেষ্টা করে, আমি যদি তার সামনে বেশিক্ষণ থাকি তাহলে সে হয়তো সবকিছু বুঝতে পারবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শহরে ফিরে যেতে হবে, আমি আর মিথ্যা লুকাতে পারছি না। তারপর পায়েল বলল, ঈশান ভাই, আমি কখনো ভাবিনি যে আমাদের সম্পর্ক এই পর্যায়ে পৌঁছাবে। আমি গত কয়েক মাস ধরে তোমার সাথে ফ্ল্যাটে থাকি এবং তুমি আমাকে সবকিছুতে সাহায্য করেছ। সত্যি বলতে তোমার মতো কাউকে আমি পেতাম না। তাদের কথোপকথন শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমি আবার ঘরের ভেতরে উকি দিয়ে দেখলাম যে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আছে। আমার সত্যিই ভেতরে গিয়ে তাদের থাপ্পড় মারতে ইচ্ছে করছিল, কিন্তু আমি আমার পরিবারের সম্মান নষ্ট করতে চাইনি। তারা যা বলেছে তা শুনে আমি গভীরভাবে হতবাক হয়ে গেলাম। সেই রাতে আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। আমি কেবল ভোরের অপেক্ষায় ছিলাম। সকালে আমার কিছুক্ষণ ঘুম ভেঙেছিল, কিন্তু এর মধ্যেই আমার বড় বোন আমাকে জাগিয়ে দিল। সে বেশ ঘাবড়ে গেল এবং বলল, অর্পিতা, তোমার বাড়িতে কি হচ্ছে? পায়েল সকালে ঘরের চাদরগুলো নিয়ে গেছে। তোমার সন্তানদের আচরণে কেন আমি কিছু ভুল দেখতে পাচ্ছি? পায়েল, তাড়াতাড়ি করে তার বিয়ের ব্যবস্থা করে দাও। তোমার সৎ ছেলেকে আমি একটুও বিশ্বাস করতে পারছি না। আমি দিদির সামনে মিথ্যা বলেছিলাম। আমি নিজেই পায়েলকে চাদরগুলো ধুতে বলেছিলাম। দিদি আমার কথা বিশ্বাস করেছিল, কিন্তু আমার মনে গভীর সন্দেহ দানা বাঁধতে শুরু করে। রাতের কথোপকথন এবং তাদের আচরণ দেখে আমি ইতিমধ্যেই অনেক কিছু অনুমান করতে পেরেছিলাম। সকালে পায়েল উঠে ঘর পরিষ্কার করে। রাতের কথা শুনে আমি বুঝতে পারলাম কেন সে চাদরগুলো ধুতে নিয়ে গেছে। প্রায় 12টা বেজে গেছে, কিন্তু আমার বড় বোন ঘর থেকে বের হচ্ছে না। বাচ্চারা বলল যে তারা ক্যাফেতে যাচ্ছে। অবশেষে যখন আমার বোন তার নিজের বাড়ির দিকে রওনা হলো, তখন আমি বাচ্চাদের ঘরে প্রবেশ করার সুযোগ পেলাম। আমি ঈশান আর পায়েলের ব্যাগগুলো খুঁজলাম। পায়েলের ব্যাগ থেকে এমন কিছু পেলাম যা দেখে আমার মনে হলো যেন আকাশ উপর থেকে ভেঙে পড়ছে। আমার সন্দেহ নিশ্চিত হয়ে গেল যে তারা তাদের সম্পর্কের সমস্ত সীমা অতিক্রম করেছে। আমি জিনিসটা হাতে নিলাম এবং কেঁদে ফেললাম। আমি বিছানায় বসে মাথা চেপে ধরছিলাম, ঠিক তখনই পিছন থেকে ঈশানের কণ্ঠস্বর শুনতে পেলাম। সে বলল, মা, আমরা আজ সন্ধ্যায় বাইরে যাচ্ছি। ছুটি শেষ কি? এই কথা শুনে আমি রেগে গেলাম। আমি উঠে তার কলার ধরে বললাম, তুমি অসভ্য, তুমি তোমার আসল রূপ দেখিয়েছ, তুমি তোমার বোনের সাথে আছো। আমি তোমাকে গর্ভাবস্থার কিট দেখিয়ে বললাম পায়েল গর্ভবতী এবং এর জন্য তুমিই দায়ী। আমি সবকিছু বুঝতে পারছি। তোমার সমস্ত কর্মকাণ্ড আমার কাছে প্রকাশিত হয়েছে। কথা বলতে বলতে আমি আরও সামনে ফেটে পড়তে যাচ্ছিলাম। এমন সময় পায়েল পেছন থেকে এসে তার মুখ দেখে আমার হাত থেকে গর্ভাবস্থার পরীক্ষা পড়ে গেল। পায়েল শান্ত স্বরে বলল, মা, দয়া করে দাদার বিরুদ্ধে এমন অভিযোগ করো না। তুমি যা দেখেছ বা শুনেছ তার পেছনের পুরুষত্ব তুমি জানো না। হ্যাঁ, আমি গর্ভবতী, কিন্তু দাদার এর সাথে কোনো সম্পর্ক নেই। আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। পায়েল ধীরে ধীরে বলতে শুরু করল, মা, আমার আগের কর্মক্ষেত্রে একজন ম্যানেজারের সাথে আমার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমি যখন তাকে জানাই তখন জানতে পারি যে আমি গর্ভবতী। তখনই আমি জানতে পারি যে সে বিবাহিত। তার কথা শুনে আমার পৃথিবী ভেঙে পড়ে। মানসিক যন্ত্রণার কারণে আমি একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু দাদা সময়মতো আমাকে উদ্ধার করেছিলেন। তারপর পায়েল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দাদা আমার সবচেয়ে বড় আশা। তিনি আমার পরিস্থিতি বোঝেন এবং আমাকে মানসিক শক্তি দেন। যখন আমি গর্ভপাত করার সিদ্ধান্ত নিই তখন ডাক্তার আমাকে এটা করতে বলেন। সেই সময় আমার দাদা আমাকে আশ্বস্ত করেন যে মা হওয়া একজন নারীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি তোমার জন্য এমন কাউকে খুঁজে বের করব যে তোমাকে গ্রহণ করবে এবং তোমার সন্তানকে ভালোবাসবে। যদি কেউ না থাকে, আমি নিজেই তোমার সন্তানের যত্ন নেব। পায়েলের এই কথাগুলো শোনার পর আমি হতবাক হয়ে গেলাম।
আমার ভুল বোঝাবুঝি এবং সন্দেহ আমাকে কোথায় নিয়ে গেছে তা ভেবে আমি লজ্জা পেলাম। তারপর থেকে পায়েলের প্রতি আমার আচরণ বদলে গেল। আমি তার যত্ন নিতে শুরু করলাম এবং তার জন্য সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। মা, আজ সকালে চাদর সম্পর্কে আন্টি তোমাকে যা বলেছিলেন তাও আমি শুনেছি। গর্ভাবস্থার কারণে মাঝে মাঝে আমি রাতে বমি করি এবং বিছানার চাদর নোংরা হয়ে যায়, তাই আমি সকালে এটি ধুয়ে ফেলি। মা, গর্ভাবস্থার কারণে রাতে আমার শরীর খারাপ লাগে এবং বিছানার চাদর নোংরা হয়ে যায়। সকালে আমি নিজেই এটি ধুয়ে ফেলি যাতে আপনাকে কিছু বুঝতে না হয়। আর দাদু শুধু আমার ভাই নন, তিনি তার চেয়েও অনেক বেশি। সে আমার জন্য বাবা এবং ভাইয়ের মতো সবকিছু করেছে। দয়া করে তাকে এমন কিছুর জন্য দোষারোপ করো না যা সে কখনো করেনি। পায়েলের মুখ থেকে এই কথাগুলো শুনে আমার নিজের চিন্তাভাবনার জন্য খুব লজ্জা লাগছে। আমি এতদিন ঈশানকে আমার সৎ ছেলে বলে মনে করতাম, কিন্তু সে তার বোনকে সৎ ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসা এবং শ্রদ্ধা দেখিয়েছিল। সে খুব সাবধানতার সাথে পরিস্থিতি সামলেছে, আমাকে কিছু জানতে বা কোনো সমস্যা তৈরি করতে হয়নি। আমি ঈশানের কাছে ক্ষমা চেয়েছিলাম এবং পায়েলের ভুলের জন্য তাকে ক্ষমা করে দিয়েছিলাম। তারপর থেকে আমি নিজেই পায়েলের যত্ন নিতে শুরু করি। ঈশান তার প্রতিশ্রুতি রক্ষা করেছিল। সে পায়েলের বিয়ে এমন একজন ব্যক্তির সাথে করে যে কেবল পায়েলকেই নয়, তার সন্তানকেও মেনে নিয়েছিল। এইভাবে ঈশান কেবল ভাই হিসেবেই তার কর্তব্য পালন করেনি, পরিবারের প্রধান হিসেবেও তার কর্তব্য পালন করেছিল। গল্পের প্রধান চরিত্রটি প্রথমে ঘটনাটি দেখেছে এবং তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে, যা ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝির ফলাফল। এটি আমাদের শেখায় যে বাইরে থেকে দেখে কোনো বিষয় বিচার করা অনুচিত। কখনো কখনো পরিস্থিতি যেমন মনে হয় তেমন হয় না। সন্দেহের বশে কাজ করার আগে পুরো সত্যটা জানা জরুরি। এটা বন্ধন নষ্ট করে দিতে পারে, তাই ধৈর্য এবং যুক্তির মাধ্যমে পরিস্থিতি বোঝা উচিত। ঈশানের চরিত্রটি দেখায় যে পারিবারিক দায়িত্ব এবং ত্যাগ কেমন হওয়া উচিত। সে তার বোনকে সমর্থন করেছিল, তার সমস্যাগুলি বোঝার চেষ্টা করেছিল এবং সর্বোপরি একটি সমাধান খুঁজে পেয়েছিল। গল্পে পায়েলের মা প্রথমে ঈশান সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিলেন, কিন্তু সত্য জানার পর তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং তা মেনে নিয়েছিলেন এবং ঈশানের কাছে ক্ষমা চেয়েছিলেন। এটি শেখায় যে ভুল স্বীকার করা একটি শক্তিশালী গুণ। পায়েলকে মানসিক সমর্থন দিয়ে ঈশান তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এটি দেখায় যে যখন তার পাশে একজন সঠিক ব্যক্তি থাকে, তখন পরিস্থিতি অনেক সহজ হয়ে যায়। বন্ধুরা, এটি ছিল আজকের গল্প। বন্ধুরা, যদি আপনার এই গল্পটি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর পাশে থাকা বেল আইকনটি টিপুন যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তখন তার বিজ্ঞপ্তি প্রথমে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে।